গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের সাভানা রিসোর্টে গোয়েন্দাদের হানা, বিশাল অঙ্কের কর ফাঁকির তথ্য খতিয়ে দেখা হচ্ছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু কর ফাঁকির তথ্য পেয়েছি। জয়পুরহাটের উচনা সোনাতলা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, স্থানীয়দের সহায়তায় বিজিবির বাধা, পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পটুয়াখালীতে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা, আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। খুলনা মোংলা রুটে দিনে মাত্র এক ট্রেন, 4,500 কোটি টাকার প্রকল্পের উপযোগিতা নিয়ে প্রশ্ন। খুলনা থেকে বেনাপোল সেটা মোংলায় যাচ্ছে, এটা কোনো বাড়তি ট্রেন নয়। সকালে দুটো ট্রেন হলে ভালো হতো। অর্থনৈতিকভাবে এটা স্বাবলম্বী না হলে এই প্রজেক্ট ব্যর্থ হবে এবং খুলনা মানুষ এর থেকে উপকৃত হবে। মাঘের শুরুতে উত্তরের জনপদে আবারও জেঁকে বসেছে শীত, ব্যাহত জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এক একটা বেডের মধ্যে হচ্ছে 4টা করে বাচ্চা দিছে। শীতে গাড়ি চালা যাইতেছে না, ঠান্ডার কারণে মনে করি শীত পড়তেছে না মানুষ। 3-4 দিন থেকে বাতাস, রোদ নাই। গাজীপুরে সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়েছে একটি নীলগাই, উদ্ধারে আশপাশের জেলাতেও চলছে মাইকিং, কয়েকবার দেখা মিললেও ধরতে পারেনি বন বিভাগ। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গোপালগঞ্জের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্টে বিশাল অঙ্কের কর ফাঁকির তথ্য মিলেছে। সংশ্লিষ্ট সরকারি ডিপার্টমেন্টগুলোর সব তথ্য পেলেই বলা যাবে এর সুনির্দিষ্ট পরিমাণ। বেনজিরের অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির অভিযোগ তদন্তে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্টে গিয়ে এমনটা জানিয়েছেন এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসির উপপরিচালক। গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমি জুড়ে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। 2015 থেকে 20 সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং 2020 থেকে 2022 সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক থাকাকালীন এই রিসোর্ট গড়ে তোলেন বেনজির আহমেদ। বেনজিরের অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির অভিযোগ তদন্তে সাভানা ইকো রিসোর্টে যায় এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তারা, পরীক্ষা নিরীক্ষা করেন কাগজপত্র। সিআইসির উপপরিচালক জানান, কর ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত। বিশাল অঙ্কের কর ফাঁকির তথ্যও মিলেছে বলে জানান তারা। এক্সিলেন্ট অফিস থেকে, পিডব্লিউডি অফিস থেকে, কৃষি এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে, সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে কর ফাঁকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। কর ফাঁকির তথ্যের রিপোর্ট সিআইসি থেকে পাঠানো হবে সংশ্লিষ্ট কর অফিসে, তার ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা। যত ধরনের অ্যাসেট আছে যেগুলো ডিসক্লোজ বা আনডিসক্লোজ, সবগুলোই আমাদেরকে যাচাই করতে হবে। যেই বিধান আছে, কর ফাঁকির তথ্য যদি আমরা পেয়ে থাকি সেটা আমরা একটা রিপোর্ট করব, রিপোর্ট করে সেটা আমরা সংশ্লিষ্ট কর অফিসকে জানাবো। কর অফিস সেটার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সাভানা ইকো রিসোর্ট এবং অন্যান্য স্থাপনা মিলে এই এলাকায় 1400 বিঘা জমি সাবেক আইজিপি বেনজিরের দখলে। অভিযোগ রয়েছে, রিসোর্ট তৈরির প্রায় সব জমি সনাতন ধর্মাবলম্বীদের ভয় দেখিয়ে দখল এবং নানা কৌশলে কিনেছেন তিনি। গত বছরের 3 জুন থেকে বন্ধ রয়েছে সাভানা রিসোর্ট। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরও খবরাখবর জেনে নিতে চাই, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। কর ফাঁকির তথ্য তো জানছিলাম খবরে, আর কি ধরনের অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে গোয়েন্দারা, জানাবেন বিস্তারিত। শাওন, আপনি জানেন যে গোপালগঞ্জের আলোচিত এবং সমালোচিত একটি জায়গার নাম, সেটি হলো
যে গোপালগঞ্জ সাভানা ইকো পার্ক, যেটি অত্যন্ত ক্ষমতাশালী সাবেক আইজিপি বেনজির আহমেদ যেটি মালিকানাধীন, এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। এখানকার মানুষের জায়গা জমি দাম না দিয়ে জায়গা নেওয়া সহ নানাবিধভাবে অনিয়ম দুর্নীতি করেছেন বলে এটি জানা যায়। এবং আমরা যেটি জানতে পেরেছি, আজকে জাতীয় রাজস্ব বোর্ডের সিআইসি যারা 15 সদস্য বিশিষ্ট যে কমিটির যে লোক এসেছিলেন, শাহ মোহাম্মদ ফজলে রাহি উপপরিচালক তার নেতৃত্বে, তারা যেটি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে তারা বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতি এবং রাজস্ব ফাঁকির বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে বিষয়টি যেহেতু আরও ব্যাপকভাবে একদিনে সম্ভব না, তারা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কিছুক্ষণ আগে তারা বেরিয়ে গেলেন। এই পর্যন্ত এতটুকু অল্প সময়ের মধ্যে এত কিছু জানা সম্ভব না, তাই কি পরিমাণ অনিয়ম এবং দুর্নীতি হয়েছে সেটি তারা জানাতে পারেননি। তবে পরবর্তীতে তারা এই বিষয়টি আরও বিস্তারিত খবর নিয়ে তারা জানাবেন বলে জানিয়েছেন। শাওন। মুন্না, অনেক ধন্যবাদ আপনাকে। অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাভারে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের সদর দপ্তরের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে 3 সদস্যের একটি দল এই অভিযানে অংশ নেন। এ সময় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী দল বিআরটিএর বিভিন্ন নথিপত্র তল্লাশি করে এবং বেশ কিছু নথি জব্দ করেন। লাইসেন্স এবং ফিটনেস প্রদানে বেশ কিছু অসঙ্গতিও শনাক্ত করেন অভিযানকারী দলের সদস্যরা। এর আগে ফিটনেস দেওয়ার প্রাক্কালে ছদ্মবেশে অভিযান চালায় দুদক। আমার কথাটা আপনি বোঝেন, আপনি তো দিচ্ছেন, আছে কিনা আপনি তো জানেন, বলতে পারবেন এটাও লাইসেন্স আছে। চুয়াডাঙ্গা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক বজলুর রহমানের নেতৃত্বে 3 সদস্যের একটি দল অভিযান চালায়। এ সময় সেখানকার কর্মকর্তাদের জেরা করেন দুদক কর্মকর্তারা। যাচাই করা হয় নথিপত্র। এরপর চুয়াডাঙ্গার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে দুদকের আভিযানিক দল ব্যবসায়ীদের কাছ থেকে কি পরিমাণ ভ্যাট আদায় করা হচ্ছে সে তথ্য সংগ্রহ করা হয়। বিজেপির বাধায় জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখার কথা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুপুরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত জানায় বিএসএফ। এর আগে ভোরে পাঁচবিবি উপজেলার উচনা সোনাতলা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা বাঁশ দিয়ে বেড়া নির্মাণ শুরু করে। 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক নাহিদ নেওয়াজ জানান, 281 নম্বর পিলারের কাছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বেড়া নির্মাণ করছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানায়। পরে বিজিবি সদস্যরা বিএসএফ সদস্যদের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিলে পিছু হটে বিএসএফ। পরে পতাকা বৈঠকে বেড়া নির্মাণ বন্ধ রাখার কথা জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই। সীমান্ত এলাকা থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ ইমাম কবির। মুরাদ, বৈঠক শেষে বিজিবি কি জানিয়েছে, এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি একটু জানতে চাই বিস্তারিত আপনার কাছ থেকে। শাওন, এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি আমরা দেখেছি স্বাভাবিক রয়েছে। এখানে যারা সীমান্তে বসবাস করে তাদের সাথেও আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে তাদের মধ্যে এখন তেমন কোনো ভয় সংশয় কাজ করছে না। তো আপনি একটি জানেন যে গত সকালেই কিন্তু ভারতীয় যে বিএসএফরা বেড়া নির্মাণ করছিল, যেটি সীমান্ত আইন লঙ্ঘন করে, বিজিবির পক্ষ থেকে এটি কড়া প্রতিবাদ পাঠিয়ে একটি পতাকা বৈঠকের আয়োজন করা। বিজিবির আহ্বানে সাড়া দিয়ে বিএসএফ কর্মকর্তারা আজকে বিকেল 4টা নাগাদ 281 এর 36 নম্বর পিলারের পাশেই তারা বৈঠকে বসে। বৈঠকে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে যে বিএসএফ বিজিবিকে আশ্বস্ত করেছে যে আর কখনো এই বেড়া নির্মাণ করা হবে না, যে অবস্থায় আছে সেগুলো তারা সরিয়ে নেবেন। এবং এইখানে আমাকে যেটি বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন যে এইখানে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন সেটি হচ্ছে যে হাটখোলা বিওপির নায়ক সুবেদার শাহজাহান আলী এবং ভারতের যে চক গোপাল বিওপি রয়েছে সেই চক গোপাল বিওপির বিএসএফ কমান্ডার জিতেন্দ্র কুমার। তো তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছে। তবে তারা বিজিবির পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে আপাতত সীমান্ত পরিস্থিতি এখন এই মুহূর্তে খুব শান্ত রয়েছে এবং এটা ভবিষ্যতে একই অবস্থা থাকবে। তবে তারা এটা আশা করছে যে কোনো সীমান্ত
সীমান্তের সমস্যাগুলো তারা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করে থাকেন সবসময়। সেটিও আজকের সেই ভাবে সেটিকে সমাধান করা হয়েছে এবং সৌহার্দ্য পরিবেশে তাদের বৈঠক হয়েছে। আপাতত সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যে অন্যান্য দিনের মতো যারা সীমান্তে বসবাস করে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছে। ধন্যবাদ আপনাকে। সিলেটের কোম্পানিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় 3 ঘন্টা সংঘর্ষ হয়েছে। এতে 2 পুলিশ সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক। বেলা 3টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। স্থানীয়রা জানায়, গত 19 জানুয়ারি মাছ কেনা বেচাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 6 জন আহত হয়। এরই জেরে দুপুরে নয়গাঙ্গের পাড় ও পশ্চিম টুকেরগাঁও গ্রামের কয়েক হাজার মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় 2 ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় স্থানীয় কয়েকটি দোকান ও বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনাও ঘটে। বন্ধ হয়ে যায় সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল। খবর পেয়ে কোম্পানিগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষ থামাতে প্রায় 30 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এই মারামারিতে 7,000 লোক অংশগ্রহণ করে আমরা প্রত্যেকে উভয় পক্ষকে টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছি। বর্তমানে কোম্পানিগঞ্জ সিলেট যে মহাসড়ক রয়েছে, এই সড়ক বর্তমানে ক্লিয়ার রয়েছে, এখানে কোনো উশৃঙ্খল জনতা নাই। পটুয়াখালীতে এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। ধর্মপরিচয় সামনে এনে কেউ কেউ একে হত্যাকাণ্ড হিসেবে তুলে ধরতে তৎপর। পুলিশ বলছে, প্রাথমিকভাবে তাদের ধারণা ওই নারী কনস্টেবল আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে বিষয়টি। ঘটনার সঠিক তদন্ত চান পরিবারের সদস্যরা। পটুয়াখালীতে কর্মরত তৃষ্ণা বিশ্বাস 2023 সালে কনস্টেবল হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। রোববার সকালে পুলিশ লাইন্সের নারী ব্যারাকে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা এখনও মেলেনি ময়নাতদন্ত প্রতিবেদন। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃষ্ণার ধর্মপরিচয় সামনে এনে তার মৃত্যুকে হত্যা হিসেবে তুলে ধরতে তৎপর কেউ কেউ। পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতাও সেদেশের গণমাধ্যমে ধর্মপরিচয়কেই সামনে এনেছেন। একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে, হিন্দু। তৃষ্ণার মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত চান পরিবারের সদস্যরা। ভাতও রান্না করছে, আলু সেদ্ধ ভাত রান্না করছে, সেই ভাতও খায় না। এই কাজ কেমনে করে? ভাত রান্না করে সে খাবে না? এটা যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে তো এইটার জানি একটা সুবিচার পাই, এই যে দেশবাসীর কাছে কামনা। বাগ্নিকতার ফিরে পাবো না, যাতে আমরা সঠিক তদন্ত সুস্থ বিচার পাই যদি কিছু কার মাধ্যমে হয়ে থাকে। পুলিশ বলছে 2 মাস আগে পরিবারের অজান্তে বিয়ে করেন তৃষ্ণা। মানসিকভাবে বিষণ্ণ ছিলেন তিনি। তার কক্ষ থেকে চিকিৎসকের প্রেসক্রিপশনও পাওয়া গেছে বলে দাবি পুলিশের। প্রাথমিকভাবে কর্মকর্তাদের ধারণা আত্মহত্যা করেছেন তৃষ্ণা। ঘটনাটি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটি একটা রিপোর্ট দেবে, আমরা পোস্টমর্টম রিপোর্ট পাবো। সব মিলিয়ে আমরা জানতে পারবো যে আসলে কি ঘটেছিল। তবে প্রাথমিক অনুসন্ধানে আমরা যেহেতু অনেক আত্মহত্যা ঘটনা দেখেছি, আমার কাছে এটা আত্মহত্যা ঘটনাই মনে হচ্ছে। তৃষ্ণার গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসারে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী তার স্বামী বরিশালে পুলিশে কর্মরত। জাহিদ হাসান, যমুনা নিউজ। নাটোরের লালপুরে ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী 3 বন্ধুর। দুপুরে সিকসিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রাবণ মজুমদার, স্বপন ও বিধান সরকার। স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে ধলা হিন্দুপাড়া যাচ্ছিল 3 বন্ধু। সিকসিলান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় প্রাণ হারান শ্রাবণ ও বিধান। হাসপাতালে নেয়ার পথেই মারা যান স্বপন। দুর্ঘটনায় ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। চালক পালিয়ে যাওয়ায় আটক হয়নি কেউ। এছাড়া সড়কে দুর্ঘটনায় মুন্সিগঞ্জে একজন নিহত হয়েছেন। প্রায় 4,500 কোটি টাকার রেল প্রকল্পে চলাচল করে মাত্র একটি ট্রেন। এমনই অবস্থা বিগত সরকারের অন্যতম মেগা প্রকল্প খুলনা মোংলা রেলপথের। উদ্দেশ্য ছিল মোংলা বন্দরের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্থাপনের পাশাপাশি বিভিন্ন দেশের সাথেও পণ্য পরিবহন সুগম করা। কিন্তু সেসবই এখন অধরা। তাই এই প্রকল্পকে হাস্যকর এবং ব্যর্থ বলছেন ব্যবসায়ী ও নাগরিক নেতারা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য নেয়া আওয়ামী লীগ সরকারের অন্যতম মেগা প্রকল্প খুলনা মোংলা রেলপথ। প্রায় 4,500 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নের পর দিনের বেশিরভাগ সময়ই অলস পড়ে থাকে।
অথচ বেশ ঢাকঢোল পিটিয়ে প্রকল্প শুরু করেছিল তৎকালীন সরকার। বৈদেশিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে প্রকল্পের মাধ্যমে এমন আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু এখন এই লাইনে মাত্র একটি ট্রেনই চলাচল করে। এই রুটে একটা ট্রেনই চলাচল করে, বেনাপোল থেকে ফিরে এসে এখানে 11:30টায় পৌঁছাই, এখান থেকে ছেড়ে আপনার আবার মোংলায় চলে যাই। আগে যে ট্রেনটাই চলতো খুলনা থেকে বেনাপোল, সেটা মঙ্গলায় যাচ্ছে, এটা কোনো বাড়তি ট্রেন নয়। সকালে দুটো ট্রেন হলে ভালো হতো, বিকালে যদি দুটো ট্রেন হতো মানে খুব ভালো হতো, এটা মানুষের যাতায়াতের জন্য সুবিধা হতো। এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেসগুলো এগুলো আরো প্রসার লাভ করতো, আরো দেশের উন্নয়নে আরো অনেক ভূমিকা রাখতে পারতো। সারাদিন আর কোনো রেল চলাচল না করায় বন্ধ থাকে স্টেশনের সকল কর্মকাণ্ড। উদ্বোধনের 7 মাস পরও এই রুটে কোনো পণ্যবাহী ট্রেন চালু না হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ী ও নাগরিক নেতারা। পণ্য পরিবহনের ট্রেন চালু না হওয়াতে ব্যবসায়ীরা আদৌ কোনো সুফল পাচ্ছে না। ব্যবসায়ীদের সুফল পেতে হলে এখানে মোংলা বন্দর থেকে সরাসরি দেশের বিভিন্ন অঞ্চলে এবং আন্তর্জাতিকভাবে পণ্য পরিবহনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই প্রকল্প যেভাবে এখন চলছে এটা অবশ্যই একটা হাস্যকর প্রকল্প। আমি মনে করি যে এটাকে অর্থনৈতিকভাবে গতিশীল করতে হবে। অর্থনৈতিকভাবে এটা স্বাবলম্বী না হলে এই প্রজেক্ট ব্যর্থ হবে এবং খুলনা মানুষের থেকে উপকৃত হবে না। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান, খুলনা মোংলা রেলপথ নিয়ে মহাপরিকল্পনা রয়েছে, তবে সেসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে সরকারকে। ট্রেন চালু করা আমাদের পরিকল্পনা আছে। এটা আন্তর্দেশীয় ট্রেন চালানো, এটা ডিজির কোনো সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এটা দুই দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করবে। 2010 সালের 21 ডিসেম্বর একনেকে অনুমোদনের মধ্য দিয়ে প্রকল্পটি শুরু হয়। 14 বছরে এই মেগা প্রকল্পে ব্যয় হয় 4,261 কোটি টাকা, যার মধ্যে 2,948 কোটি টাকা বৈদেশিক ঋণ। রাহিম সারওয়ার, যমুনা নিউজ। সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত নয়। তাই সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভায় সংস্কার প্রধান কামাল আহমেদে কথা বলেন। তিনি বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা প্রতিষ্ঠানকে মোকাবেলা করা সহ সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ সুরক্ষা সামগ্রী প্রতিষ্ঠানকে সরবরাহ করতে হবে। এছাড়া সাংবাদিকদের ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে তদন্ত হবে জানিয়ে জুলাই অভ্যুত্থানে আহত সাংবাদিকদের এখনও চিকিৎসা সহায়তা না পাওয়ার বিষয়টা বিস্ময়ের বলে মন্তব্য করেন তিনি। সভায় বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত গণমাধ্যম কর্মী অংশ নেন। গণমাধ্যম সংস্কারে কমিশনকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আশা করা দুরাশা। এইখানে দুর্নীতিটা শুধুমাত্র যে সরকারি কর্মকর্তারা করেছেন তা না, এই দুর্নীতিতে ওই প্রতিষ্ঠান পত্রিকার মালিক, সম্পাদক এবং এমনকি সাংবাদিক নেতাদেরও ভূমিকা আছে। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নম্বর ড্রয়ারে দেখো। এটা বউয়ের গিফট তো, এক্স দিলে তো ঠিকই মনে থাকতো। না ভুলে উপায় আছে? এত আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জানি। ইনসেক্ট। মাঘের শুরুতে উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত। ভোগান্তি বেড়েছে শ্রমজীবী, দিনমজুর আর ছিন্নমূল মানুষের। শীত উপেক্ষা করেও তাদের কাজে বের হতে হচ্ছে। কিছুটা ব্যাহত চাষাবাদ, বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। মাঘের কনকনে শীত জেঁকে বসেছে উত্তরের জনজীবনে। কুয়াশার চাদরে অসাড় প্রকৃতি। সপ্তাহখানেক ধরে উত্তরের কয়েক জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা মিললেও উত্তাপ নেই। তাপমাত্রার পারদ নেমেছে এক অঙ্কের ঘরে। ঠান্ডায় চরম বিপাকে শ্রমজীবী মানুষ। দিনভর শুনশান রাস্তাঘাট। সন্ধ্যার পর কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। শহরের সাথে আমার এই পাশে ঠান্ডা বেশি, বাতাসের কারণে বেড়াতে পারি না। শীতের জন্য, বাতাসের জন্য আজকে 3-4 দিন থেকে বাতাস, রোদ নাই। আমরা মনে করি সকাল থেকে বসে আছি, কোনো ঠান্ডার কারণে মনে করি শীত উঠতেছে না মানুষ। ফজরের সময় আছে, ফজরের নামাজ পড়িয়া কনকনা শীত, শীতের জন্য কিছু দেখা যায় না। ঠান্ডার জোরে আমরা কাজ করতে পারতেছি না।
আগামী কয়েকদিন তাপমাত্রা কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 15 দিনের মধ্যে তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা আছে এবং 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ এই অঞ্চলে বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শীতের তীব্রতা বেড়েছে মধ্যাঞ্চল আর পশ্চিমাঞ্চলের জেলাগুলোয়। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক ও শিশু। এক একটা বেডের মধ্যে হচ্ছে 4টা করে বাচ্চা দিছে, 2টা 3টা 4টা করে বাচ্চা দিছে। কুয়াশাটার সমস্যাটা বেশি, শীতে গাড়ি চালা যাইতেছে না, রাস্তাঘাটে কিছু হেডলাইট মারলে কিছু দেখা যায় না। প্রচুর শীত পড়ছে এইবার আগে শীত পড়ে গেছে, 2-4 দিন ধরে খুবই খারাপ। শীতার্তদের অভিযোগ সরকারি বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হলেও তা যথেষ্ট নয়। জারিন অর্নি, যমুনা নিউজ। ঘন কুয়াশা আর বৈরী আবহাওয়ায় শ্রমিক সংকট আর সেচ সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত। এর মধ্যে সার, কীটনাশক ও উপকরণের মূল্য বৃদ্ধিতে শঙ্কায় চাষিরা। এই অবস্থায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। শীতের সকালে ঝালকাঠির মাঠে মাঠে কৃষকদের ব্যস্ততা। বীজতলা থেকে কেউ তুলছেন চারা, কেউ বা রোপণ করছেন বোরো ধান। চাষাবাদের সাথে বাড়ছে নানামুখী দুশ্চিন্তা। চাষিরা বলছে শীত কুয়াশার প্রভাব পড়েছে বীজতলায়, সাথে শ্রমিক সংকটও দেখা দিয়েছে। খালগুলো পলি জমে ভরাট, এতে পানির অভাবে ব্যাহত সেচ। ফেটে যাচ্ছে ফসলের মাঠ। বদলা পাওয়া যাইতেছে না, আমি নিজে লাগাইতেছি, পানি পাওয়া যাইতেছে না, মেশিন দিয়ে পানি দেওয়া লাগতেছে, সার ওষুধের দাম বেশি। একটা বদলা দিয়ে যে ধান দেয় এতে হেরে দিয়ে আমি কিছু পাই না। তেলের দাম তো 70 টাকা চালের লিটার, এই যে কেমনে আমরা মনে করেন এই চাষবাদা করবো। দুশ্চিন্তা আরও বাড়িয়েছে সার, বীজ সহ কীটনাশকের বাড়তি দাম। এতে আবাদের লক্ষ্যমাত্রা ব্যাহতের শঙ্কা করছেন চাষিরা। বড় চাষ করতে আসি, কিন্তু সার ঔষধ সবারই দাম বাড়ছে, বদলার দাম বাড়িয়ে গেছে, কিন্তু আমরা তো ফসলের দাম পাই না। যে টাকা দিয়ে খরচা করি এই টাকাটা আমাকে ওঠে না উঠে আমরা পরবর্তী যাই আমরা দেনা হই, খুব দেনা হই। এখন পানি যেটুকু আছে কিছুদিন পর এই পানিও থাকবে না, তো এটা তখন ধান যে ঠিকমতো যে চাষাবাদ কি উঠবে এটা খুবই সংকটজনক। তবে আশাবাদী কৃষি বিভাগ। শীত কুয়াশা থেকে বীজতলা রক্ষায় কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। বীজতলাটা ভালো থাকে এই জন্য নিয়মিত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে বীজতলার পরিচর্যা করার ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আশা করা যাচ্ছে এই ব্যবস্থাগুলো কৃষক ভাইরা যদি করেন তখন কিন্তু ফসলের কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। ঝালকাঠিতে চলতি মৌসুমে 13,800 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। জারিন অর্নি, যমুনা নিউজ। গেল কয়েক বছরের মতো এবারও সরকারি মেডিকেল কলেজে ভর্তিতে চমক দেখালো নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এবছর মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন 53 শিক্ষার্থী। প্রকৌশল, মেডিকেল সহ স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য বিবেচনায় কলেজটিকে এই অঞ্চলের গর্বের প্রতিষ্ঠান হিসেবে দেখছেন স্থানীয়রা। 1964 সালে সৈয়দপুর কারিগরি কলেজ হিসেবে যাত্রা শুরু। 2021 সালে নামকরণ হয় সৈয়দপুর বিজ্ঞান কলেজ। গেল কয়েক বছর ধরেই সরকারি মেডিকেল, প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চমক দেখিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এবছর 53 জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। 226 শিক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল 150 জন। সে হিসাবে প্রতি 3 জনে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন একজন শিক্ষার্থী। দীর্ঘদিনে লালিত স্বপ্ন পূরণ হওয়ায় খুশি শিক্ষার্থীরা। কলেজে ওঠার পর থেকেই ডেডিকেটেড ছিলাম যে হলে ডাক্তারি হব। আমিও এই স্বপ্নটাই দেখছিলাম, এরকম না যে বাবার স্বপ্ন আলাদা ছিল আমার স্বপ্ন আলাদা ছিল, দুজনের স্বপ্নটা মিলছিল। মানুষের জন্য কিছু করতে পারা, মানুষের কারো ফ্যামিলির মুখে হাসি ফুটানো, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তো তখন থেকে আমার এই প্রফেশনটার প্রতি একটা দুর্বলতা আছে। অভিভাবকরা বলছেন কলেজের ভালো পরিবেশ ও মানসম্মত শিক্ষাদানের ফলেই বরাবরই ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাচ্ছে এখানকার শিক্ষার্থীরা। ক্লাসের ভেতর এদের একটা প্রতিযোগিতামূলক ভালোর মধ্যে ভালো একটা ভালো প্রতিযোগিতা শুরু হয়। পড়ালেখার মান এবং পরিবেশ ভালো হয়, আমার মেয়েকে আমি এখানে ভর্তি করাই দিই।
শিক্ষক শিক্ষার্থীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং অভিভাবকদের সহযোগিতায় ভবিষ্যতেও ধারাবাহিকতা ধরে রাখতে চান প্রতিষ্ঠান প্রধান। ক্লাস পারফরমেন্স এবং ক্লাসে উপস্থিতি শিক্ষার্থীদের এটা প্রায় শতভাগ থাকে। ওভার দ্য ইয়ার এটা চলতে থাকে আমাদের ক্লাসগুলা। সরকারি যে নিয়মে আছে যে ক্লাস যে সময় মানে ছুটি বাদ দিয়ে যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো চলতে থাকে। গেল 5 বছরে এই কলেজ থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে 211 জন আর বুয়েটে 61 জন। প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং কঠোর তদারকির ফলে প্রতি বছর এখানকার শিক্ষার্থীরা আশানুরূপ ফল করছেন। শিক্ষার্থীরা বলছেন একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম দিন থেকেই এখানকার শিক্ষকরা তাদের প্রস্তুত করেন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য। সংশ্লিষ্টরা বলছেন শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। দেয়াল টপকে পালিয়েছে এক নীলগাই। পালিয়ে যাওয়া নীলগাইটি খুঁজতে আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালাচ্ছে গাজীপুরের সাফারি পার্ক কর্তৃপক্ষ। বেশ কয়েকবার তার দেখা মিললেও পাকড়াও করতে পারেনি বন বিভাগ। এই অবস্থায় স্থানীয়দের দেয়া হচ্ছে সতর্কবার্তা, চলছে মাইকিং। গত 16 জানুয়ারি গাজীপুরের সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে যায় একটি নীলগাই। প্রাণীটির খোঁজে গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা জুড়ে অভিযান চালাচ্ছে পার্ক কর্তৃপক্ষ ও বন বিভাগ। 2019 সালে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া 4টি নীলগাইকে রাখা হয় সাফারি পার্কে। সেখানেই বংশবিস্তারের পর নীলগাইয়ের সংখ্যা দাঁড়ায় 11টি। কর্তৃপক্ষ জানায় পার্কের হরিণ বেষ্টনীতে রাখা ছিল গাইগুলো। প্রজনন মৌসুমে সঙ্গী পেতে মারামারিতে লিপ্ত হয় কয়েকটি পুরুষ নীলগাই। এক পর্যায়ে হরিণ বেষ্টনীর সীমানা প্রাচীরের 5 ফুট উচ্চতার দেয়াল টপকে ওয়াইল্ড বিস্ট বেষ্টনী হয়ে পার্কের বাইরে চলে যায় একটি। ঘটনার 2 দিন পর ময়মনসিংহের বাটাজোর বাজার এলাকায় দেখা মেলে নীলগাইটির। এরপর টাঙ্গাইলের সখীপুরে প্রাণীটির ঘুরে বেড়ানোর খবর পাওয়া যায়। তবে ঘটনাস্থলে বন বিভাগ পৌঁছার আগেই নাগালের বাইরে চলে যায়। সবশেষ রোববার পার্কের পাশে শ্রীপুরের জয়নাতলী এলাকায় খোঁজ পাওয়া যায় নীলগাইয়ের। সেখানে পার্ক কর্তৃপক্ষ ধরার প্রস্তুতি নিলেও কুকুরের ধাওয়ায় আবার পালিয়ে যায়। এ বিষয়ে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে বন কর্মকর্তা শারমিন আক্তার জানান, সংস্কার না হওয়ায় সাফারি পার্কের সীমানা প্রাচীর যে কোনো সময় ধসে যেতে পারে। দ্রুত ব্যবস্থা নেওয়ার উপরও গুরুত্ব দেন তিনি। দেয়াল বানানোর পরে আর সংস্কারও হয় না বা নতুন করে এরও করা হয়নি, যার কারণে দেয়ালগুলো দুর্বল আছে। আমাদের প্রজেক্ট আসছে, প্রজেক্টে কিছু ধরা আছে। প্রজেক্ট থেকে যখন টাকা ছাড় হবে, এখনো প্রজেক্টের টাকা ছাড় হয়নি, RDP আসবে তারপরে হয়তো এপ্রিলের দিকে। এর আগে 2021 সালে এই পার্ক থেকে পালিয়ে যায় আরেকটি নীলগাই। 2 মাস পর উদ্ধার হয় টাঙ্গাইলের মধুপুর থেকে। নতুন সীমানা প্রাচীর নির্মাণ না হলে আরও প্রাণী বের হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানায় পার্ক কর্তৃপক্ষ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।